আজ সকাল থেকে দেখলাম যে 10টি জায়গায় ইডির হানা। গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বারিক বিশ্বাস। আজকে দেখলাম ভাঙড়ের কাইজার আহমেদ তার ভাই পাপ্পু ওরফে জাহাঙ্গীর তার চালের মিলিতে হানা দিয়েছেন। কি বলবেন এই বিষয়ে? না, এ তো ভোলে বাবা রাইস মিল আমরা অনুভূত দেখেছিলাম। সেখানে কিভাবে ওই মানে সরকারি চাল, রেশনের চালগুলোকে কিভাবে মানে এদিক ওদিক করা হয় সেগুলো তো আমরা দেখেছি। আবার এইসব এদের মিল ফিল যা যা আছে সব তো 2 নম্বরে। আসলে এরা দেখবেন যে তৃণমূল কংগ্রেস করার আগে, পার্টি করার আগে কি করতো। এরা তো এরকম নয় যে দেশকে ভালোবেসে রাজনীতি করছে, দেশকে ভালোবেসে আবার জনসেবায় নেমেছে। এরা হচ্ছে পার্টি করতে নেমেছে কামাবার জন্য, তো কামিয়েছে। আর কামানোটা যদি অত্যাধিক হয়ে যায়, সেক্ষেত্রে তো দেশের তদন্তকারী সংস্থা এই ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারি যেখানে হয় সেখানে তো ইডি হানা দেবে, এতে কিছু করার নেই। আমরা দেখলাম আজকের ওই একই এতে অনুব্রত মন্ডল তিহার জেল থেকে তিনি ছাড়া পেয়েছেন। গরু পাচার মামলায় যিনি গ্রেফতার ছিলেন এতদিন তিহার জেলে, আজকে সেই মামলা থেকে জামিন পেয়েছে। না, জামিন একটা মামলায় পেয়েছে তাই বলে যে সে বেরিয়ে যাচ্ছে তা না। তার নামে অন্য ইডির মামলা আছে, সে এখন তাড়াতাড়ি বেরোতে পারবে না, আর বেরোনোর কথাও নয়। বাবা মেয়ে সব একসাথে জেল খাটছে। এখানে তো গোটা পরিবারকে শুধু চোর বানিয়েছে, নিজে চুরি করেছে, সিকিউরিটি গার্ডকে পর্যন্ত ছাড়েনি। এদের থেকে কি এক্সপেক্টেড? এরা জামিন পাওয়া মানে তো কোনো কেস থেকে ছাড়া পাওয়া না, জামিন পাওয়া মানে কোর্টের তদারকিতেই রইলো একটা কেসে, কিন্তু ভেতরেই থাকবে যেহেতু ইডির কেসটা আছে। তো জামিন পাওয়া এটা কোনো বড় ব্যাপার না। এখানে সুদীপ্ত সেনরাও তো একটা কেসে জামিন পেয়েছে, তাই বলে কি তারা ছাড়া পেয়েছে? তাদের যেসব মেয়াদ মানে তারা যেসব ইকোনমিক অফেন্স করেছে তার তো সাজাই তারা ফুরিয়ে ফেলেছে জেল কাস্টাডিতে থেকে। তো সুতরাং এটা কোনো নতুন বিষয় নয়, এটাতে কোনো মানে হাহাকারও এখানে দেখানোর কোনো ব্যাপার নেই। এখানে আইনের পথে চলবে, আইন আছে বলেই পশ্চিমবাংলার বিরোধী রাজনীতি যারা করে তারা রাজনীতিটা করতে পারে। আমরা দেখলাম যে ভাঙড়ে যে আরাফুল ইসলাম, যিনি দুর্বৃত্ত একটা নেতা ছিলেন, তিনি হঠাৎ নিস্তব্ধ। এটা কি কোনো ষড়যন্ত্র বলে? না, আবার জেল খেটে নিল। নিজে তৃণমূলের একসময় বিধায়ক ছিলেন, খারাপ সময়কার বিধায়ক যাকে বলে। বিধানসভা যখন ভাঙচুর হয় তখন আরাবুল ইসলাম সেখানে শক্তিমানের ভূমিকা পালন করেছে। তো সেই শক্তিমান এখন তো শক্তি চলে গেছে। তো শক্তিমানের শক্তি চলে গেলে কি হবে? সে তো মানে নিরুপায় হয়ে যাবে। তো এখন হচ্ছে মানে শক্তিমান ছাগল হয়ে গেছে। তো এখন সেই রকমই রূপ ধারণ করেছে। আমরা দেখলাম যে রেজাল্ট কমপ্লেক্স, যেটা পশ্চিমবাংলার একেবারে রোজগার বলতে চলে, বিভিন্ন দিক দিয়ে মানুষ সেখানে এসে কাজ করে। নিউ টাউনে যে রয়েছে সেখানে দেখলাম যে শওকত মোল্লা, যিনি ক্যানিংপুরের বিধায়ক, তারাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, ঠিকই তো। মানে মুখ্যমন্ত্রী সার্টিফাইড বোমের মস্তান। মুখ্যমন্ত্রী যাকে সার্টিফাইড করছেন যে সে বোম মারে, তারপরেও সে বিধায়ক হয়, তারপরেও সে তোহা বাবার সাথে ঘুরে, তারপরেও সে এত কিছু হয়। তো সুতরাং এখানে নতুন করে কিছু বলার নেই। যেটা বলতে চাইছে এগুলো হচ্ছে তৃণমূল দুর্বৃত্তদের পার্টি, সেটা আরেকবার প্রমাণ হলো। আপনি যে তোহা সিদ্দিকের কথা বলছেন, সেই তোহা সিদ্দিক এখন দেখছি যে শাসক দলের বিরুদ্ধে অনেক মন্তব্য করছে বিভিন্ন জায়গায়। তিনি বলছেন যে কোন প্রোগ্রামে বলছেন যে ভোট আসলে মানে মুসলমানদেরকে ব্যবহার করে, ভোট চলে গেলে এদেরকে ছেড়ে দেয়। ভোট আসলে মুসলমানদেরকে ব্যবহার করে, আর তোহা সিদ্দিকি হচ্ছে ভোট মিটে যাওয়ার পর নেতাদেরকে ব্যবহার করে। এটাই হলো বেসিক পার্থক্য, আর কিছু না। 5 বছর ধরে যা হয়, যারা নির্বাচিত হয় তাদেরকে উনি ব্যবহার করেন। এই যে আমরা দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জিকে মমতা বেগম বলে, এবং ওনাকে বলা হয় যে উনি সংখ্যালঘু তোষণ করে। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে উনি দীঘাতে একটি পুরীর আদলে জগন্নাথ মন্দির করছিল। আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে মমতা ব্যানার্জি পুরীর জগন্নাথে গেছিল, ওনাকে পান্ডারা ঢুকতে দেয়নি, তাই জন্য ওনাকে অপমান করেছিল বলে উনি দীঘাতে 143 কোটি টাকা খরচা করে মন্দির তৈরি করছে। কি বলবেন? করেছে মমতা ব্যানার্জি। তো ব্যাপার হচ্ছে যে মমতা বেগম সেজে যায়, এটা সত্যি কথা। কারণ ওই আগে বলতেন যে শামিমা শেখ নাকি ওনাকে ওই স্কার্ফটা দিতেন, যেটা মানে যাকে হিজাব টাইপের বলা চলে, যে চাদরটা আর কি। তো ওটা ওনাকে দিতেন। এখন জানি না কে দেয়। তো এখন হচ্ছে যে ওই রেড রোডে নামাজ পড়ার টাইমে উনি চলে যান, সেখানে গিয়ে রাজনৈতিক স্লোগান দেন, বা ওই আল্লাহ মঞ্চে দাঁড়িয়ে আল্লাহর কসম, বা ওনার দেবাংশুর কে দেবের অংশ, রাজন্না হালদার বলছে, কখনো বলছে আল্লাহর অংশ। তারপর হচ্ছে ফিরাদ হাকিম বলছে যারা মুসলমানে জন্মায়নি তারা হচ্ছে মানে কি বলবো, আর এখানে এইসব মন্তব্য করতে চায় না। তো যাই হোক, এরা হচ্ছে এই পর্যায়ে পৌঁছে গেছে, মানে এরা হচ্ছে জেনে গেছে যে আমরা লুটোতে রাজ শুরু করেছি, এতে শেষের দিকে পৌঁছেছে, মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। অ্যাকচুয়ালি হচ্ছে এরা দেশের ছাত্র রাজনীতিকে শেষ করেছে, দেশের যুব রাজনীতিকে শেষ করেছে, শ্রমিক শ্রেণীর অধিকারকে এরা শোষণ করছে। সুতরাং এদের কাছে এটাই এক্সপেক্টেড, এরা এর থেকে বেশি মানুষকে কিছু দিতে পারবে না। আর লুটি চলবে। যে সরকারের নির্লজ্জ ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। যে সরকারকে মানুষ খুন করে ক্ষমতায় আসতে হয়,
যে সরকারকে সরকারে থাকাকালীন মন্ত্রীদেরকে জেলে যেতে হয়, তার কি আর নৈতিক অধিকার থাকে সরকার চালানোর? আর সরকার চালানোর কোনো দক্ষতা আছে? আপনি দেখতে পাচ্ছেন ধারের সরকার, অর্থাৎ পশ্চিমবাংলা প্রত্যেক মাসে ধার করছে, প্রত্যেক বছর ধার করছে, ধার করে সংসার চালাচ্ছে, এবং সেই ধারের টাকায় যখন সংসার চালাচ্ছে, তখন রাজ্য সরকার চালাচ্ছে, তখন সেখানেও চুরি হয়ে যাচ্ছে। তখন নির্লজ্জের থেকে মানে অন্যান্য রাজ্য সেখানে দেখুন তারা যথেষ্ট ভালোভাবে সরকার চালায়। একদিকে ফিরাদাকে মুসলিমদের একটি অনুষ্ঠানে গিয়ে বলছেন যে যারা মুসলমান হয়ে জন্ম নেয়নি তারা দুর্ভাগা। আরেকদিকে দীঘায় যে জগন্নাথ মন্দির হচ্ছে দীঘায় পুরীর আদলে, সেই মন্দিরের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এদেরকে মানে সমাজে কেমন ভাবে মানুষ দেখবে মানুষ জবাব দেবে। আসলে ব্যাপারটা হচ্ছে পশ্চিমবাংলা মানুষ না আসলে এখন মানে মানে ব্যাপার হচ্ছে ক্ষুধার্ত কি হিসাবে তাদের হাতে কাজ নেই। তারা কত খাটাতে চায়, তারা কাজ করে খেতে চায়, কিন্তু তাদের হাতে কাজ নেই। তাদের বাড়ির মহিলাদের হাতে কাজ নেই। বাড়ির মহিলাদেরকে সব ওইসব দিচ্ছে না, বাড়ি লোন করে ফেলছে, আবার তাদের আবার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আবার 1000 টাকা করেছে, 1200 টাকা করেছে, এইসব করছে। অর্থাৎ মানুষ কিন্তু আর সমাজ বদলানোর চিন্তা করছে না। মানুষ নিজের পেটের দায়ে বাইরে ছুটে যাচ্ছে। এক একটা গ্রামে যাবেন, দেখবেন মহিলা আর বাচ্চা ছাড়া সেই গ্রামের বাড়িতে কেউ নেই। সব তাদের স্বামীরা হয়তো কেউ কোথাও কেরলে আছে, কোথাও মহারাষ্ট্রে আছে, কোথাও অন্যান্য জায়গায় আছে। অর্থাৎ মানুষকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে যে তুমি প্রতিবাদের জায়গাটা ছাড়ো, আর প্রতিবাদ যারা করবে ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, এই জায়গাটা শেষ করে দিচ্ছে। অর্থাৎ মমতা ব্যানার্জি নিজে ছাত্র আন্দোলন থেকে উঠে এসছে হয়তো, অর্থাৎ কোন জায়গাতে ওনাকে আঘাত লাগতে পারে এটা উনি বুঝে গেছে, তাই এইটা করছে। যতদিন না বাংলা যুব সমাজ জাগ্রত হবে ততদিন এই চলবে আর কি। এটা এই জিনিস আমরা ভারতবর্ষে দেখছি যে এখন সব থেকে বড় হিন্দু সাজতে চাচ্ছে সবাই। যোগী তার রাজ্যে রাম মন্দির করলে দিদিমণি জগন্নাথ মন্দির করছে। তো এই যে যারা জনপ্রতিনিধি গণতান্ত্রিক দেশে যারা একটি ধর্মকে নিয়ে রাজনীতি করতে চায়, এটা গণতন্ত্রের পক্ষে কতটা ক্ষতিকর? অবশ্যই ক্ষতিকর। দেখুন, মন্দির করা, মসজিদ করা তো সরকারের কাজ নয়। সরকারের কাজ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন চালানো, দেশের এমপ্লয়মেন্ট ঠিক করা, দেশের আইন শৃঙ্খলা ঠিক করা, দেশের বিভিন্ন তাদের প্রশাসনিক কাজকর্ম ঠিক করা, ডেভেলপমেন্ট করা। তো সরকার যদি এখন মানে নামাজ পড়তে আরম্ভ করে, সরকার যদি মন্দিরে পুজো দিতে আরম্ভ করে, দুর্ভাগ্যজনক। কারণ হচ্ছে যে টাকা থেকে এটা করা হচ্ছে, এটা কার টাকা? এটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবার টাকা। সেই টাকাটা যাচ্ছে কোথায়? সেটা একটা রিলিজিয়াস পারপাসে যাচ্ছে। তো মানুষ ট্যাক্স দেয় তাদের ডেভেলপমেন্টের জন্য। কোনো এসব রিলিজিয়াস পারপাসে মানুষের ট্যাক্স দেওয়ার কোনো ইচ্ছাও নেই, কিন্তু আমরা নিরুপায় হয়ে যাচ্ছি মাঝে মাঝে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন মানুষকে নিরাপত্তা এবং মানুষের সাহায্যের জন্য তাদের আপনার ট্যাক্সের পয়সা তাকে রাখা হয়েছে তাদেরকে, এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়। কিন্তু সাধারণ মানুষের আতঙ্কর কারণ হয়ে উঠেছে এই পুলিশ প্রশাসন। ইতিমধ্যে দেখলে আবু সিদ্দিকের বাড়ি থেকে আবু সিদ্দিককে মেরেছে বলে অভিযোগ করছে তার পুলিশ, আনিস খানকেও মেরেছে, এবং সাধারণ মানুষ পুলিশ স্টেশনে যেতে ভয় করছে। এই প্রসঙ্গে কি বলবে? ভয় পাবে তো। আসলে পুলিশের কিছু পেটুয়া লোক না ধরলে থানায় ডায়েরি হয় না, কেস তো অনেক দূরের কথা। মানুষকে প্রত্যেক জায়গাতে সেখানে পদে তার চটি ছিঁড়ে যাচ্ছে, কিন্তু থানায় কোনো কাজ হচ্ছে না। এটা হচ্ছে মানুষ দীর্ঘদিন দেখছে, এবং থানায় পিটিয়ে মারা ঘটনা পশ্চিমবাংলায় নতুন নয়, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তো পুলিশ এখন চাটুকারিতা করছে পশ্চিমবাংলা শাসক দলের। তো সেখানে যেই জায়গাটায় আর মানুষ নিরুপায়, এখানে মানুষ কোর্টের দ্বারস্থ হচ্ছে এবং কোর্টের আইনের ওপর ভরসা রাখছে। মানুষের পশ্চিমবাংলার বিরোধী দল বলুন, নিপীড়িত মানুষ বলুন, আইনই তাদের কাছে বর্তমানে শেষ ভরসা। বাইরের রাজ্যে কোনো ঘটনা ঘটলে ফিরাদানি এবং যারা মুসলিম নেতা আছে তারা বুক করে, অথচ পশ্চিমবাংলার বুকে থানায় পিটিয়ে হত্যা করেছে আবু সিদ্দিককে, তা নিয়ে কোনো সবার মুখ একেবারে বন্ধ থাকবে না। আসলে ব্যাপার হচ্ছে আবু সিদ্দিক কে, সে হয়তো কোনো বিরোধী দল করে, তো সেখানে বিরোধী দল করলে তাতে কি যায় আসে? পশ্চিমবাংলা হচ্ছে মানুষ খুন হয়ে গেলে কারো কিছু যায় আসে না। এটা পশ্চিমবাংলা সরকার বারবার প্রমাণ করেছে। এখানে মানুষের দাম শুনে না। আবু সিদ্দিকের মামলা আমরা দেখেছিলাম 22 তারিখে উঠেছে, আবার 25 তারিখে ডেট ছিল, আজ 30 তারিখ। এখন কিছুদিন কিন্তু অনেকটা চলে গেছে। আইন সব পক্ষকে সুযোগ দেয়, নিশ্চয়ই আইনের কাছে যখন দ্বারস্থ হয়েছে তার সুবিচার পাবে। এই যে পুলিশ প্রশাসন যিনি অফিসার রয়েছেন, আইসি রয়েছেন, সেখানকার তিনি সেই থানায় বহাল আছে। লজ্জা মানুষের পক্ষে। এটা আগামী দিনে কোর্টকে জবাব দেবে কেন উনি কি কারণে এইসবগুলো হচ্ছে। তো এটা পশ্চিমবাংলার সরকারের লজ্জা যে এই ধরনের প্রশাসন চালাচ্ছে। পুলিশ তার নিরাপত্তা দিতে ব্যর্থ, সেই পুলিশের কাছে কি আর মানুষ ভরসা পাবে? এটা তার প্রমাণ করবে। আবু সিদ্দিককে মেরেছে রাজদীপ সরকার সহ 4 জন অফিসার, এবং বড়বাবু থানার ইনভলভ ছিল, বড়বাবু ছিল সঙ্গে। সেই জায়গায় শুধুমাত্র রাজদীপ সরকারকে কর্মবিরতি মানে ট্রান্সফার করে দিয়ে দায় সারার চেষ্টা করছে। কি বলবেন? রাজ্য সরকার তো এটাই করে, দেখেননি যে কোনো একটা অ্যাডমিনিস্ট্রেশনের হেড, একটা ডিএম, সে থানায় ঢুকে তার বউয়ের জন্য মানুষ পেটাচ্ছে। এখানে তো আর কত নিচে নামবে? থানার টেবিলের নিচে পুলিশ লুকাচ্ছে, সেই পুলিশের থেকে আর কি আশা করেন আপনারা? আইনের থাপ্পড় যেদিন খাবে সেদিন বুঝতে পারবেন।